সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের পক্ষ থেকে এবং পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসের শুরুতেই যে বিষয়টি থাকে সেটি হচ্ছে পরিচয় পর্ব, যেটি আমি আমার গত ক্লাসে শেষ করেছি। আমরা গত ক্লাসে তোমাদের ভেক্টর এবং ভেক্টর সূচনা নামক একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সহ পদার্থবিজ্ঞানের সিলেবাস, পদার্থবিজ্ঞানের নম্বর বন্টন এবং আমরা কিভাবে ক্যারিয়ার গঠন করতে পারি, ক্যারিয়ার গঠন করলে কি বা কোন দিকে ভালো করতে পারি সেই বিষয় সম্পর্কে তোমাদের কিছু দিক নির্দেশনামূলক গাইডলাইন সহ আমরা পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো স্টার্ট করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে শুরুতেই তোমাদের যে বিষয় সম্পর্কে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে, তোমরা জানো যে গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমি একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, সেটি হচ্ছে মুখস্থ নয় আত্মস্থ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, নিঃসন্দেহে তোমরা অবশ্যই মেধাবী এবং তোমাদের মেধার স্বাক্ষর রেখে তোমরা আজকে এই জায়গায় উপনীত হয়েছ। কিন্তু তারপরেও যে কথাটি থেকে যায় বা যেটি না বললেই নয়, তা হচ্ছে আমরা এত ভালো রেজাল্ট নিয়েও বিভিন্ন পাবলিক পরীক্ষায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো সঠিকভাবে কৃতকার্য হতে পারি না। তোমরা যদি নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো তাহলে কিন্তু সঠিক উত্তর পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য আজকে দু একটি কথা আমি বলবো বলে ইচ্ছা পোষণ করছি। তো মুখস্থ নয় আত্মস্থ করতে হবে, এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের যে ফিজিক্স যে কথাটি বা ফিজিক্স যে বিষয়টি, এই ফিজিক্স শব্দটি গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে। FUSIZ, ফুসিস। ফুসিস শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ প্রাকৃতিকগত যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু পদার্থবিজ্ঞান। আর এটি এমন একটি মজার সাবজেক্ট বা মজার বিষয় যেখানে প্রত্যেকটা টার্মস, প্রত্যেকটা বিষয় রয়েছে যেগুলো তোমার ন্যাচারালি এবং রিলেটেড এবং যেগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে বা আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা রয়েছে যে আমরা শিক্ষার্থীদের সেইভাবে বা সেই জায়গায় নিয়ে যেতে পারতেছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অনলাইন ক্লাসে যতখানি সম্ভব আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়কে সহজ সাবলীলভাবে উপস্থাপন করাই এবং এর প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলো তোমাদের সামনে তুলে ধরার। অর্থাৎ তোমরা যদি এর ব্যবহারিক প্রয়োগগুলো জানো তাহলে খুব সহজেই এই বিষয় সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা লাভ করতে পারবে, বিষয়টি সম্পর্কে আগ্রহী হবে এবং তোমরা এখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র পরীক্ষায় A+ অর্জনই যেন আমাদের টার্গেট না হয়, আমাদের টার্গেট যেন অনেক বড় হয়, আমাদের টার্গেট যেন আমরা সত্যিকার রূপ দিতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আমার ক্লাসকে শুরু করতে যাচ্ছি। তাই তোমাদের যে কথাটি আমি বলতে চাচ্ছি যে মুখস্থ করে হয়তো কিছু অধ্যায় ভালোভাবে পড়াশোনা করে আমরা আমাদের যে একাডেমিক রেজাল্ট সেটা GPA পাস অর্জন করতে পারি, কিন্তু সেটা দিয়ে আসলে ভালো কিছু করা যায় না। তাই মুখস্থ নয় আত্মা দিয়ে আত্মস্থ করতে হবে, অর্থাৎ আত্মা দিয়ে অর্জন করাটাকেই আমি আত্মস্থ বলেছি। সুতরাং এই আত্মা দিয়ে অর্জন যদি তুমি করতে পারো তাহলেই এই সাবজেক্টটি সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা হবে এবং এখান থেকে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য যে অনলাইন কাজের ব্যবস্থা করেছি সেখানে এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করছি এবং আমাদের ভাইবার গ্রুপে দেওয়া হচ্ছে। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা এখনই এই মুহূর্তে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে চাপ দিবে। তাহলে আমি তোমাদের যখন কোনো পরামর্শমূলক কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা সেটি দেখতে পাবে, তোমরা উপকৃত হবে এবং আমি তোমাদের কাছ থেকে এই উৎসাহটুকু পেয়ে আরও সুন্দর এবং ভালোভাবে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব এবং তোমাদের যে কোনো গঠনমূলক পরামর্শ সদরে গৃহীত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পার্ট, আজকে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। তো শুরুতেই দেখে নেওয়া যাক যে আজকে আমরা কি কি বিষয় পড়ব বা কি কি বিষয় শিখব, কি কি বিষয় জানব। আমরা কতিপয় ভেক্টর নিয়ে আলোচনা করব আজকে। ভেক্টর আমরা গতদিন কিন্তু বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা
যে ভেক্টরের কোনো অর্থ কিন্তু তোমরা ডিকশনারিতে খোঁজ দিলে পাবে না, সেখানে ভেক্টরই দেখাবে। কিন্তু এটাকে যখন আমরা রাশি হিসাবে ব্যবহার করছি তখন আমরা বলেছি যেটা আসলে দিক রাশি, এবং আরেকটি রয়েছে যেটা দিকের প্রয়োজন হচ্ছে না তাকে আমরা বলছি স্কেলার রাশি। তো এই ভেক্টর জিনিসটা আসলে যেই কাজ করবে, যেখানেই কাজ করবে, যেভাবে কাজ করবে, অবশ্যই এটা একটি দিক নিয়ে কাজ করবে। তোমাদের কাছে, তোমাদের প্রত্যেকের কাছে আমার একটি দৃঢ় এবং আকুল আবেদন থাকবে, সেটি হচ্ছে প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটা ওয়ার্ড তোমরা বুঝে বুঝে মাথায় রাখবে। কোনো জিনিস তোমরা না বুঝে মুখস্থ করবে না, কখনো ভিতরে নেওয়ার চেষ্টা করবে না, তাহলে তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট রয়েছে সে টার্গেট থেকে পিছিয়ে পড়বে নিঃসন্দেহে। আর তোমাদের প্রত্যেকটা জিনিস আত্মস্থ করতে তোমাদের যখন যেভাবে পারবো আমি তো সবসময় তোমাদের সাথে থাকবো এবং তোমাদের হেল্প করার বা তোমাদের প্রক্রিয়াকে বা তোমাদের প্রোগ্রেসকে বা তোমাদেরকে ডেভেলপ করার চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই জন্য তোমরা এই ক্লাসগুলোকে অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবে। যেমন তোমাদের একটা কথা আমি কিছুক্ষণ আগে বলেছি যে ফিজিক্স শব্দটি গ্রিক শব্দ ফুসিস থেকে এসেছে, হয়তো অনেকে শুনেছো কিন্তু খাতায় কেউ লিখে রাখো নাই। কিন্তু এই শব্দটি একটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এসেছিল, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ফিজিক্স শব্দটি কোথা থেকে এসেছে, ফুসিস থেকে এসেছে, এরকম 4টা অপশন সম্বলিত একটি প্রশ্ন এসেছিল। তো যে কথাগুলো তোমাদের বলবো এবং যে টপিকগুলো তোমাদের পড়াবো সেই টপিকগুলো রিলেটেড কি ধরনের প্রশ্ন হতে পারে, অথবা আমরা যখন ক্লাসগুলো শেষ করব তখন অ্যাডমিশন রিলেটেড ম্যাথমেটিক্যালস যে টার্মসগুলো থাকবে সেই টার্মসগুলো থেকে কি ধরনের গাণিতিক সমস্যা ভর্তি পরীক্ষায় আসে তোমাদের সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিব, আমি তোমাদের সেই বিষয়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। তাহলে এখন থেকেই যদি আমরা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি, সেগুলো যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা এখান থেকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো আজকে পড়ব সেগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভেক্টর, স্বাধীন ভেক্টর, সদিশ ভেক্টর, বিসদৃশ, সমান, বিপরীত, সমরেখ, সমতলীয়, সঠিক, নাল, একক, অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কালক্ষেপণ না করি, আমরা এখন মূল পাঠে চলে যাই। আমরা স্বাধীন ভেক্টরের কথা বলতে চাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের প্রথমেই একটা কথা বলেছি, ভেক্টর মানেই দিক রাশি। তোমাদের একটি জিনিস সুন্দরভাবে মনে রাখতে হবে যে ভেক্টর মানেই দিক। অবশ্যই সেটি নির্দিষ্ট কোনো দিক নিয়ে কাজ করবে, কিন্তু সেটা যদি স্বাধীন ভেক্টর হয় তাহলে কেমন হবে? তাহলে আমরা যদি এই কথাটুকু বলি যে স্বাধীন মানে তো অবশ্যই বুঝতে পারছো যে আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারি, সেটাকে আমরা কিন্তু বাস্তবিক অর্থে স্বাধীনতা বলছি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওকে বলেছিলাম ওপি একটা ভেক্টর দিয়েছিলাম। দেখো তো, আমরা এই ভেক্টরের ও বিন্দুকে কি বিন্দু বলেছিলাম? আমরা ও বিন্দুকে বলেছিলাম পাদবিন্দু বলেছিলাম। তোমরা হয়তো মনে করতে পারছো বা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা ও বিন্দুকে বলেছিলাম পাদবিন্দু, তাই না? ও বিন্দুকে কতগুলো নাম দিয়েছিলাম, শুধু পাদবিন্দুই আমরা বলেছিলাম না, আমরা সেই সাথে সাথে আরো কতগুলো কথা বলেছিলাম। পাদবিন্দু, সূচন বিন্দু, আদি বিন্দু, প্রারম্ভিক বিন্দু, তাই না? আমরা এই ও বিন্দুকে এই বিভিন্ন নামগুলো দিয়েছিলাম এবং পি বিন্দুকে বলেছিলাম শীর্ষবিন্দু বা প্রান্তিক বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি স্বাধীন ভেক্টরের সংজ্ঞায় যেতে চাই, তাহলে আমরা বলতে পারি কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করা যায়, অর্থাৎ এই যে তোমরা ভেক্টরটা দেখতে পাচ্ছ, এটাকে তুমি যে কোনো জায়গায় যদি এর পাদবিন্দুকে তুমি সিলেক্ট করতে পারো, তাহলেই তাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জিনিসটি সুন্দরভাবে মনে রাখবো। সহজভাবে আমরা বইয়ের সংজ্ঞাগুলোকে কখনোই মুখস্থ করার চেষ্টা করব না। জাস্ট ছোট্ট একটি কথা আমরা মনে রাখবো, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো নির্ধারণ করা যায় বা ইচ্ছা মতো ঠিক করা যায় বা ইচ্ছা মতো, তাকেই আমরা বলবো স্বাধীন ভেক্টর। আমাদের এক কথায় ডেফিনিশন শেষ। এরপরে চলে আসবো আমরা সদৃশ ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুটি ভেক্টর চিত্র দেখতে পাচ্ছ। একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, অপর ভেক্টর হচ্ছে বি ভেক্টর। আমরা যদি বলি যে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দেখো দুটি ভেক্টর কি করছে? অবশ্যই একই দিকে ক্রিয়া করছে, তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। আমরা আগেই বলেছি ভেক্টর মানে দিক, এবং অবশ্যই তারা কি নিয়ে কাজ করছে? দিক নিয়ে কাজ করছে। তাই আমরা বলবো দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাকে আমরা বলবো সদৃশ ভেক্টর
বা সমান্তরাল ভেক্টর। আচ্ছা, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করার ফলে তারা সদৃশ হয়, তাহলে বিপরীত দিকে ক্রিয়া করলে কি হতে পারে? তারা বিসদৃশ হতে পারে। চলো আমরা এবার বিসদৃশ ভেক্টরটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখে নিলাম এ ভেক্টর যদি এদিকে কাজ করে এবং বি ভেক্টর যদি তার বিপরীত দিকে কাজ করে, তাহলে যে ভেক্টর পাচ্ছি আমরা, তাহলে এটাকে আমরা বলছি বিসদৃশ ভেক্টর। আমরা বিসদৃশ ভেক্টরের যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি দুটি সমজাতীয় ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের বিসদৃশ ভেক্টর বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সদৃশ ভেক্টর একই দিকে ক্রিয়া করেছে এবং বিসদৃশ ভেক্টর শুধুমাত্র তার বিপরীত দিকে ক্রিয়া করেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যে ভেক্টর আমরা আলোচনা করব সেটি হচ্ছে সমান ভেক্টর। আমরা দুটি ভেক্টর দেখেছি, এ ভেক্টর এবং বি ভেক্টর। আমরা দুটো ভেক্টরকে সমান ভেক্টর বলবো যদি ভেক্টর দ্বয়ের মান সমান হয় এবং তাদের দিক একই হয়। অর্থাৎ আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম এই ভেক্টরের মান যখন আমরা বের করব তখন তাকে আমরা বলবো মডুলাস এ বা বোল্ড করে প্রকাশ করব, এবং আমরা ধরে নিলাম যে এই ভেক্টরের মান হচ্ছে 5। ঠিক একইভাবে যদি আমি তোমাদের বলতে চাই যে বি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি যে বি ভেক্টরের মান যদি মডুলাস বি বা শুধু বি ইকুয়াল আমরা ধরে নিলাম 5, তাহলে এখানে আমরা যদি বলতে পারি যে সমজাতীয় দুটি ভেক্টর নিলাম যাদের মান সমান আর তাদের দিক কি একই দিকে হচ্ছে, তাহলে সেই ভেক্টরকে আমরা কি বলছি? সমান ভেক্টর বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো ডেফিনেশন তোমরা সুন্দরভাবে বুঝবে, তারপরে খাতায় লিখবে, তারপরে আমার কথাগুলো একটু সাইডে নোট করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি একটু সহজভাবে ডেফিনেশন করতে চাই বা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ঠিক এভাবে বলতে পারি যে যদি দুটি ভেক্টরের মান সমান হয় এবং তাদের দিক একই হয়, মান সমান এবং দিক একই, তাকে আমরা কি বলছি? সমান ভেক্টর। শেষ। এক কথায় আমরা সহজে ডিফাইন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে আসি আমরা বিপরীত ভেক্টর। আমরা বিপরীত ভেক্টর কাকে বলছি? আমরা পি কিউ একটা ভেক্টর নিলাম যাকে এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, ঠিক আরেকটা ভেক্টর নিলাম যেখানে আমরা কি করেছি? ওইটারই দিক শুধু বিপরীত করে দিয়েছি। তাহলে প্রথমটি যদি এ হয়, পরেরটি কি হবে? মাইনাস এ। অর্থাৎ সার্কেলের এক অংশ যদি পজিটিভ হয়, অপর অংশ কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে বিপরীত ভেক্টর বলা হয়। অর্থাৎ একটি ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে একই ভ্যালুর যে ভেক্টর পাচ্ছি আমরা, সেটাকে আমরা বলছি রিভার্স ভেক্টর বা বিপরীত ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব সমরেখ ভেক্টর। আচ্ছা, সমরেখ ভেক্টর মানে কি বোঝানো হয়েছে দেখা যাক। আমরা এ একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর নিলাম, সি একটা ভেক্টর নিলাম। আমি দেখো তোমাদের একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই ভেক্টরগুলো একটি সরলরেখা বরাবর কিন্তু কাজ করেছে। অর্থাৎ আমরা যদি বলি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একটি সরলরেখা বরাবর বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। কথাটুকু সুন্দরভাবে মনে রাখতে হবে তোমাদের যে একাধিক ভেক্টর যদি একটি সরলরেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তাহলে আমরা যে ভেক্টর পাবো সেই ভেক্টরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি খুব সহজভাবে মনে করবে, কোনোভাবে যেন এটি তোমাদের মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না করে। যে একটি সরলরেখা বরাবর ক্রিয়াশীল একাধিক ভেক্টরকেই সমরেখ ভেক্টর বলা হয়, এভাবে বললেও ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা চলে আসি সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর বলতে কি বলছে? এবার এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। অর্থাৎ যদি একাধিক ভেক্টর একই সমতলে অবস্থিত হয়, তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আগের যে ভেক্টর দেখলাম আর এই যে ভেক্টর দেখতেছি সমতলীয় ভেক্টর, মনে হচ্ছে একটু কেমন যেন হতে পারে, দুটো একরকম মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা তা না। যদি এর জন্য আমরা একটা এক্সাম্পল সেট করতে চাই, টু সাইট অ্যান এক্সাম্পল উই ক্যান ক্লিয়ার ইট। যেমন আমরা যদি একটা কতগুলো পিঁপড়াকে একটা কাগজের উপর ছেড়ে দিই বা একটা টেবিলের উপর ছেড়ে দিই, তাহলে দেখবে যে পিঁপড়াগুলো এক এক দিকে ছোটাছুটি করছে,
তাই না? তাহলে এই যে এই পিঁপড়াগুলো একদিকে ছোটাছুটি করছে, আরেকদিকে ছোটাছুটি করছে, সবগুলোকে যদি তুমি পিঁপড়াগুলোর গতিপথকে যদি একটা রেখা দিয়ে দাগ দাও তাহলে ঠিক এরকম দেখতে পাবে। অর্থাৎ একটা তলের ওপরে একটা সমতলের উপরে যদি দুই বা ততোধিক ভেক্টর অবস্থান করে তাহলে তাকে আমরা বলছি সমতলীয় ভেক্টর। শিক্ষার্থীরা, তোমরা আশা রাখি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আমি আগেই বলেছি যে যখন কোনো জিনিস ডাউট হবে সেই জিনিসের সঙ্গে আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যখন আমরা দেখব, একটা প্র্যাকটিক্যাল ঘটনা যখন আমরা দেখতে পাবো, তখন আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য নয়। আমরা ভেক্টরের মান দেখেছি, ভেক্টরের মানকে কিভাবে লিখতে হয় সেটা জেনে এসেছি। আমরা যেমন আগে ধরেছিলাম যে আগে একটা তীর চিহ্নযুক্ত সরলরেখা নিয়েছিলাম, তার মান 5 ধরেছিলাম, কিন্তু সেটা তো অবশ্যই শূন্য নয়। কিন্তু কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তাকে আমরা অবশ্যই শূন্য ভেক্টর বলবো, কিন্তু সঠিক ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে ভেক্টরটির মান শূন্য হবে না। ঠিক আছে, আমি আশা করি এবার আমরা পরের বিষয়টিতে চলে যাব। শূন্য ভেক্টর নিয়ে আলোচনা করব, যে ভেক্টরকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শূন্য ভেক্টর বা নাল ভেক্টরকে এইভাবে ডিফাইন করতে চাই। যে ভেক্টরের মান শূন্য, আমরা এক কথায় উত্তর লিখব শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। তোমরা আমার কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা প্রথমে ডেফিনেশন দিব। শূন্য ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলবো শূন্য ভেক্টর। আর সঠিক ভেক্টর আমরা আগেই বলে এসেছি, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা বলছি সঠিক ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, শূন্য ভেক্টর থেকে বা নাল ভেক্টর থেকে একটি কোশ্চেন তোমাদের এমসিকিউ পরীক্ষায় থাকবে, তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় থাকে। এই জন্য বিষয়গুলো আমাদের একটু সুন্দর করে মনে রাখতে হবে। যেমন এখানে আমি 3টা পয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে সমজাতীয় সমমান সম্পন্ন দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধি শূন্য ভেক্টর। এই বিষয়টি তোমাদের আমি এক্ষুনি ক্লিয়ার করব। তার সাথে সাথে শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে শূন্য ভেক্টর অবশ্যই তার কোনো নির্দিষ্ট দিক থাকবে না এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু আর শীর্ষবিন্দু একই হবে। তাহলে শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমাদেরকে 3টা কথা মনে রাখতে হবে, যে শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক থাকবে না এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই তাকে কি বলে? 4টি অপশন দেওয়া থাকবে, শূন্য ভেক্টর, সঠিক ভেক্টর, একক ভেক্টর, যে কোনো একটা দেওয়া থাকবে, তোমাকে সঠিকটি বেছে নিতে হবে। কাজে 3টা কথা মনে রাখতে হবে। এখন আমরা চলে আসি আমাদের যে কথাটিকে বলা হয়েছে। যেমন ধরো আমরা এই যে বিন্দুটা বিবেচনা করলাম, এই বিন্দুটাতে আমাদের এই পিকিউ যেটুকু বোঝানো হয়েছে সেটুকুর মান ধরলাম 5 আর ও কিউ এর মান ধরলাম -5। আমরা আগেই বলেছি এক অংশ যদি পজিটিভ হয় অপর অংশ কি হবে? নেগেটিভ হবে। তাহলে সমজাতীয় সমমান সম্পূর্ণ দুটি বিপরীত ভেক্টরের লব্ধি, অর্থাৎ a প্লাস b এর লব্ধি যদি আমরা নেই তাহলে a প্লাস b এর লব্ধি কি হবে? a প্লাস b, যার মান কি আসছে? 0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা রাখি যে আমরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছি। এবার চলে আসি আমরা একক ভেক্টর। আমরা বলবো যে ভেক্টরের মান 1 তাকে আমরা বলবো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, যে ভেক্টরের মান 1 একক হয় তাকে আমরা বলছি একক ভেক্টর। একক ভেক্টরের ক্ষেত্রে একটি কথা তোমরা মনে রাখবে, শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে, অর্থাৎ আগে আমরা ভেক্টরের মান বের করেছি যেগুলোর মান দেখিয়েছিলাম 5, অবশ্যই সেটা কি? শূন্য নয়। শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি তাহলে একক ভেক্টর পাওয়া যায়। এই প্রশ্নটি বিভিন্ন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সহ তোমাদের যে পরীক্ষা হবে, অভ্যন্তরীণ পরীক্ষা হবে, ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেনটা থাকে একক ভেক্টর কিভাবে পাওয়া যায়। তাহলে আমরা উত্তরটি মনে রাখবো, শূন্য নয় এরূপ একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। একক ভেক্টরকে দেখো ছোট হাতের a দিয়ে ক্যাপ দেওয়া আছে, অর্থাৎ a ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় a ক্যাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক ভেক্টর দিয়ে ছোট ছোট কিছু ম্যাথ হবে, আমরা আর কিছুদিন পরে বা একটু পরে এর যে ম্যাথ হবে এই ম্যাথগুলো কমপ্লিট করার চেষ্টা করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতদিন তোমাদের চিন্তা করার সুযোগ দিয়েছিলাম এবং অবশ্যই বলেছিলাম যে চিন্তাটি যেন খুব দ্রুত হয়, কারণ আমাদের নাসায় কাজ করতে হবে, আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে, উই ক্যান বিল্ড, উই ক্যান ডেকোরেটেড। সো আমাদের চিন্তা করা অবশ্যই শেষ হয়েছে এবং আমরা যদি চিন্তা করে এখানে বসে থাকি তাহলে কিন্তু কাজ হবে না এবং আমাদের কাজকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। সো বাস্তবায়ন করার জন্য আমাদের কিছু পরিকল্পনা করতে হবে। সো এর জন্য আমরা আজকে সেই পরিকল্পনা আমাদের ভেক্টরের মাধ্যমেই বাস্তবায়ন করব। আমরা দেখব, আমরা বলেছি যে আমাদের যে ভেক্টর, আমাদের যে ফিজিক্স আমরা পড়ছি সেটা আসলে প্র্যাকটিক্যাল এবং এর অ্যাপ্লিকেশন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। সো এই পজিশন ভেক্টর জানার আগে তোমাকে আরেকটা বিষয় ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট অ্যান্ড রেফারেন্স ফ্রেম, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু আর হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সেই সাথে আরও একটা জিনিস জানতে হবে, ডাইমেনশন বা মাত্রা। একমাত্রিক বলতে কি বোঝো তুমি? দ্বিমাত্রিক বলতে কি বোঝো তুমি? তিনমাত্রিক বলতে কি বোঝো তুমি? শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমাদের যে ভিডিও ক্লাসগুলো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদেরকে এক্সাম্পল সাইট করে ভিডিও দিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, প্রশ্ন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা সাইকেল চালাচ্ছিলাম। আমরা দেখো সাইকেলটি কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করছে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব রেফারেন্স পয়েন্ট আর রেফারেন্স ফ্রেম নিয়ে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দুরা। যারা খাতায় লেখো নাই তারা এখনই লিখে ফেলো প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, আমি মনে করলাম তোমরা লিখে ফেলেছো। তো দেখো আমরা এই একটা জায়গা থেকে, অর্থাৎ যেখানেই আমরা যাচ্ছি সেখানেই কিন্তু একটা বিন্দু থেকে, একটা অবস্থান থেকে আমরা হিসাব করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই দিকে যাত্রা শুরু করেছি, আরেকজন একটি গাড়ি নিয়ে ঠিক অন্য একটি দিকে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কিন্তু দেখো আমরা সবাই একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করেছি। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস জানো যে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে গুলিস্তানের একটা জায়গা রয়েছে, যে জায়গাটির নাম হচ্ছে 0 পয়েন্ট। অর্থাৎ সেই জায়গাটিকে তোমরা যদি দেখে থাকো কেউ, তাহলে দেখবে সেখানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে, সমস্ত জায়গা থেকে ওই জায়গার দূরত্ব হিসাব করা হয়েছে। অর্থাৎ ওইখান থেকেই আমরা পুরো বাংলাদেশের কোন জেলা কত দূরত্ব, ঠাকুরগাঁও কত দিকে, বরিশাল কত দূরত্বে, ওই আরেক জায়গায় কত দূরত্বে, সেই হিসাবগুলো করছি। তাহলে যেই বিন্দু থেকে আমরা আমাদের যে দূরত্ব, দিক, সামগ্রিক বিষয়গুলো হিসাব করছি, সেই বিন্দুকে আমরা বলছি প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অর্থাৎ আমি বাংলাদেশের যে মধ্যস্থল ঢাকা শহর থেকে যখন চারিদিকে বা সব দিকের যে দূরত্বগুলো হিসাব করছি যে বিন্দু থেকে, সেই বিন্দুকেই আমরা বলছি প্রসঙ্গ বিন্দু বা রেফারেন্স পয়েন্ট। এখন চিন্তা করো যে ওই বিন্দু থেকে আমরা কিন্তু কেউ বরিশালের দিকে যাই, কেউ রাজশাহীর দিকে যাই, কেউ নোয়াখালীর দিকে যাই, কেউ কুমিল্লার দিকে যাই, অর্থাৎ বিভিন্ন দিকে যাই। তাহলে আমরা যে কে কোন দিকে যাচ্ছি সেখানে একটা হিসাব করতে হবে। তাহলে সেখান থেকে কি করতে হবে? আমাদের একটা কাঠামো অঙ্কন করতে হবে। শিক্ষার্থী বিন্দুরা, ওই যে প্রসঙ্গ বিন্দু বললাম, অর্থাৎ যে বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করেছি, সেই বিন্দুকে মূল বিন্দু ধরে যদি আমরা একটা কাঠামো অঙ্কন করি, সেই কাঠামোকে আমরা বলবো রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের যে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে কেউ যাচ্ছ কারে চড়ে আরেক দিকে নোয়াখালী কুমিল্লা, কেউ যাচ্ছ সাইকেলে নিয়ে রাজশাহীর দিকে। অর্থাৎ আমরা সবাই কিন্তু একটা বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছি। তাই এই ও বিন্দুকেই আমরা বলছি প্রসঙ্গ বিন্দু। এবং এই ও বিন্দু থেকে আমরা যেই দিকে যাচ্ছি, বিভিন্ন দিকে আমরা যাত্রা শুরু করেছি, সেই যে দিকগুলো নিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করেছি, এই ফ্রেমকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় যে প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ কাঠামোটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা খেয়াল করতে চাই, আমরা যদি দেখতে চাই যে আমাদের যে মাত্রার কথা বলেছিলাম, 1 মাত্রা, 2 মাত্রা বা 3 মাত্রা, এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সেট করতে চাই। যে ধরো একটা তারের উপর দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, তাহলে
হয় সে তারের সামনে যাবে, না হলে সে তারের পিছনে যাবে। অর্থাৎ তারের সাপেক্ষে পিঁপড়ার যে গতি, সে গতিটি হচ্ছে একমাত্রিক গতি। কিন্তু পিঁপড়াটিকে যদি আমি একটি টেবিলের উপর ছেড়ে দেই, তাহলে সে কোন দিকে যেতে পারবে? যেদিকে সাইকেল চলছে সেদিকেও যেতে পারে, যেদিকে কার চলছে সেদিকেও যেতে পারে। অর্থাৎ তাহলে ওই টেবিলের যে তল, ওই তলের সাপেক্ষে পিঁপড়ার গতি হচ্ছে দ্বিমাত্রিক। কিন্তু যদি আমরা একটা পাখির গতি চিন্তা করি, একটা প্লেনের কথা চিন্তা করি, তাহলে প্লেন কোন দিকে যেতে পারে? প্লেন উপরে যেতে পারে, নিচে নামতে পারে, ডানে আসতে পারে, বামে আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পাখির যে গতি, সে গতিকে আমরা বলছি দ্বিমাত্রিক গতি। আমরা 3 মাত্রাকে বোঝানোর জন্য আমরা যে কাঠামো তৈরি করব আর কি। তো আমরা এখন এই অবস্থান ভেক্টরের যে রেফারেন্স প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো দেখেছি, এরপরে আমরা চলে আসি অবস্থান ভেক্টরের সঠিক ডেফিনেশন নিয়ে। দেখা যাচ্ছে আমরা একটা প্রসঙ্গ কাঠামো তৈরি করেছি, যার মূল বিন্দু হচ্ছে ও। এই ও বিন্দু থেকে পি একটা ভেক্টর, ও বিন্দু থেকে ও পি একটা ভেক্টর নিয়েছি, যে ভেক্টরকে আমরা বলছি অবস্থান ভেক্টর। অর্থাৎ আমি ওই ও বিন্দু থেকে, অর্থাৎ যে সূচন বিন্দু ছিল, যে শুরুর বিন্দু ছিল, সেই থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব পিতে অবস্থান করছি। এই যে ওপি যে দূরত্ব বা যে ভেক্টর পেয়েছি আমরা, সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। তাহলে আমরা একটু সহজ করে অবস্থান ভেক্টরের সংজ্ঞা যদি এভাবে দিতে পারি, যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার যে উদাহরণ, সে উদাহরণের কথায় চলে যাচ্ছি। অর্থাৎ ওই যে ঢাকার যে গুলিস্তানের 0 পয়েন্টের কথা বললাম, ওই যে মূল বিন্দু, ওই মূল বিন্দু থেকে রাজশাহীর দূরত্ব, এই যে দূরত্বটাকে যে ভেক্টর দিয়ে আমি নির্দেশ করছি, সেই ভেক্টরকেই আমি বলছি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। আমার মনে হয় বিষয়টি তোমরা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যেখান থেকে শুরু করছি এবং যেখান থেকে শেষ হচ্ছে, এর যে অবস্থান, এটাকে যে ভেক্টর দিয়ে নির্দেশ করছি, সেটাকে আমরা বলছি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় অবস্থান ভেক্টরটি আমরা ক্লিয়ার হতে পেরেছি। এবং আমরা চলে আসি সরণ ভেক্টর। এই অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, সেটাকে আমরা বলছি সরণ ভেক্টর। তোমরা ডেফিনিশনটিকে একটু সহজভাবে নিবে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। বলবে যে সরণ ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, সেটাকে আমরা বলবো সরণ ভেক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে অনেকগুলো ডেফিনিশন কমপ্লিট করেছি। এই ডেফিনিশনগুলো শুধু আমাদের ক্লাসে কমপ্লিট করলে হবে না, আমাদের বাসায় কমপ্লিট করতে হবে। তোমাদের সাথে আলোচনা করার সময় আমি যে এক্সাম্পলগুলো তোমাদেরকে দিয়েছি, সেই এক্সাম্পলগুলো বুঝতে হবে। যেখানে বুঝবে না, সেখানে ভিডিওগুলো বারবার টেনে টেনে দেখবে। তারপরেও যদি না বোঝো, আমাকে অবশ্যই তোমরা জানাবে। আমি চেষ্টা করবো সবসময় তোমাদের এই কাজগুলোকে সলভ করে দেওয়ার জন্য। অবশ্যই এই ডেফিনেশনগুলো বুঝতে হবে। অর্থাৎ একটা বিষয়ের স্টার্টিং যদি তুমি ভালোভাবে বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে গিয়ে আরো যে জটিল টার্মসগুলোতে যাবে, তখন কিন্তু তুমি আরো ভালোভাবে ধরতে পারবে না। কাজেই বিষয়গুলো যখন তুমি ক্লাস করবে, যখন তুমি দেখবে, তখন তোমার কাছে খুব ইজি মনে হবে আমি সহজেই পারবো। হ্যাঁ, অবশ্যই তুমি পারবে। তোমাকে বোঝানোর দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমি তোমাদের সেই কাজটি করতে পারবো, কিন্তু বুঝে সেটা কনজার্ভ করার দায়িত্ব তোমার। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা যেহেতু আমাদের ক্লাস কার্যক্রম হচ্ছে না, সেহেতু আমরা তোমাদের সেইভাবে মূল্যায়ন করতে পারছি না। তারপরেও তোমরা এই দুটি কোশ্চেন দেখে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, উত্তরগুলো জেনে রাখবে। আমরা চেষ্টা করব আর কি। এবং তোমাদের বাড়ির কাজ থাকবে যে চিত্রের রাশির উপর প্রযুক্ত বলের লব্ধি ভেক্টরটি কোন ধরনের। চিত্রের রাশির উপর প্রযুক্ত বলের লব্ধি ভেক্টরটি কোন ধরনের। অর্থাৎ এটা একটা অনুধাবনমূলক কোশ্চেন দিয়েছি আমি, তোমরা নিজেদের মতো করে এর ব্যাখ্যা করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার দ্বিতীয় ক্লাস সম্পন্ন করলাম। সত্যি কথা বলতে এইভাবে ক্লাস নিতে যেমন আমি এবং তোমরা সবাই এই বৈরী পরিস্থিতি থেকে নিরাপদ
থাকার জন্য চেষ্টা করছি। সো তোমরা সবাই যখনই সময় পাবে তখনই এই ক্লাসগুলো দেখবে। এই ক্লাসগুলো দেখে শুধুমাত্র আমার পদার্থবিজ্ঞান ক্লাস নয়, সেই সাথে আরও যেসব স্যারেরা ক্লাস নিচ্ছে তাদের ক্লাসগুলো দেখবে। কোনো সমস্যা, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা শিক্ষকের যে ব্যক্তিগত ভাইবার রয়েছে সেই গ্রুপগুলোতে তোমরা কল দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দেখেছি আমার ক্লাসটা, আমার যে প্রথম ক্লাস ভেক্টর সূচনা, যেটি আমি ভাইবারে দেওয়ার পরে অনেক শিক্ষার্থীরা অনেক মন্তব্য করেছো, সেখানে আমার ক্লাসটি অনেক দূরে চলে গেছে। সো আমরা এই মন্তব্য করা থেকে বিরত থাকবো এবং যাতে ক্লাসগুলো সহজেই দেখা যায় সেই ব্যাপারে আমরা সবাইকে সাহায্য করব। আর তোমাদের জন্য আরও একটি বিষয় বা পরামর্শ হচ্ছে যে অবশ্যই তোমরা এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করবে। মনে রাখবে, যারা বিজয়ী হয়েছে বা যারা সফলতা অর্জন করেছে তারা তোমাদের চেয়ে খুব বেশি বা খুব যে বেশি পরিশ্রম করছে তা কিন্তু না। শুধু তোমাদের একটা কথা বলতে চাই আমি, যে একজন অনেক পরিশ্রম করে, সারা রাত ধরে পরিশ্রম করে, কিন্তু সে আসলে জানে না যে কিভাবে পরিশ্রমটা করতে হয়। তোমরা যদি তোমাদের যে পরিশ্রম, যে কাজ, সেটাকে যদি একটু গুছিয়ে একটু সুন্দরভাবে করতে পারো, তাহলে খুব সহজেই তোমরা তোমাদের সফলতা অর্জন করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং যথাসময়ে তোমাদের যে কাজ সেটি সম্পন্ন করবে। সেই সাথে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন অবশ্যই খুব দ্রুত আমাদেরকে আমাদের ক্লাস কার্যক্রমে নিয়ে আসেন। আমরা যেন সবাই আমাদের যে প্রাণের প্রিয় যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে অতি দ্রুত ফিরে আসতে পারি, সবাই যেন আমরা আমাদের ক্লাসে আসতে পারি, সেই শুভ কামনা রেখে সবাইকে আমার ক্লাসটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।